আজকে হস্তমৈথুন সমস্যার সমাধান করব এবং আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে এই ভিডিও দেখার পর এবং এই ভিডিওতে বলা প্রত্যেকটি বিষয়কে আপনি যদি জীবনে ফলো করেন তাহলে কখনোই আপনাকে এই সমস্যায় আর পুনরায় পড়তে হবে না এবং আপনি একটা সুন্দর সুস্থ জীবনযাপন করতে আবার সক্ষম হবেন। আগে আমি প্রথমে বলে রাখি, অনেকেই বলে যে হস্তমৈথুন একটা ন্যাচারাল প্রসেস, ডাক্তাররা বলে এবং টিভি সিনেমাতেও বলে যে হস্তমৈথুন তো একটা ন্যাচারাল প্রসেস। তো ন্যাচারাল প্রসেস তো প্রস্রাব করাও, ন্যাচারাল প্রসেস তো হচ্ছে পায়খানা করাও, কিন্তু আমরা কাউকে বলতে শুনি না যে প্রস্রাব করার পর বলছে বাহ আজকে প্রস্রাব করে না কি আনন্দ পেয়েছি, আরও 3 বার করে আসি। বা পায়খানা করার পর বলছে বাহ পায়খানা করে খুব আনন্দ পেয়েছি, আরও 10 বার করে আসি। এরকম আমরা কাউকে বলতে শুনি না। কিন্তু হস্তমৈথুনের ক্ষেত্রে আপনিও জানেন আর আমিও জানি যে কিভাবে এটা একবার শুরু হয় এবং তারপরে বাড়তে বাড়তে কখন যে 4-5 বারে চলে যায় আমরা নিজেরাও টের পাই না। তো সুতরাং ন্যাচারাল প্রসেস হলেও এটাকে কিন্তু একমাত্র সন্তান উৎপাদনের জন্যই ব্যবহার করা উচিত। এটাকে যে মিসইউজ করা হয় এবং সেই মিসইউজ করার ফলে শরীরে আর মনের যে অবস্থা হয় সেটা কিন্তু একদমই আমরা উপেক্ষা করতে পারি না। হ্যাঁ, ডাক্তাররা বা টিভি সিনেমা তারা সত্যি বলে, কিন্তু তারা শুধু অর্ধ সত্যি বলে। কিন্তু এটাও সত্যি যে হস্তমৈথুন করার পর কেউ কিন্তু সুখ অনুভব করেন না। এক ধরনের ডিপ্রেশন, এক ধরনের গিল্ট এবং অবশ্যই শরীরে চোখের দৃষ্টিশক্তি কমে যায় এবং আমাদের শরীরের ওপরের ত্বকটা যেন খুব একদম কি হয়, ঝুরিয়ে এসে যায়, এরকম লেগে যায়। এবং অনেকে আপনারা বলতে শুনেছেন, আরে তুই কি প্রচণ্ড পরিমাণে হস্তমৈথুন করিস, শরীর তো একদম শুকনো দেখাচ্ছে। হস্তমৈথুন করার ফলে কিন্তু শরীর শুকিয়েও যায়। এর কারণ হচ্ছে একটা বীর্য তৈরি হতে প্রপারলি 30 দিন মতো সময় লাগে, 30 থেকে 35 দিন, আপনি 1 মাস ধরতে পারেন। এজন্যই শাস্ত্র আমাদের বলছে যে আপনি এক মাসে একবার নারী সঙ্গ করতে পারেন। যদি আপনি কামবাসনাকে খুব নিয়ন্ত্রণ করতে না পারেন, ঠিক আছে, 1 মাসে একবার করতে পারেন। কারণ 1 মাসের মধ্যে যে ক্ষয়টা আপনার হয়েছিল সেটা পূরণ হয়ে যায়। কিন্তু আপনিও জানেন আমিও জানি আজকালকার দিনে মানুষজন মাসে একবার করবে, তারা দিনে একবার তো করতে পারে না, মাসে একবার করবে, দিনে অনেকে 2 বার 3 বারও করে ফেলে। তো সেক্ষেত্রে তার যে ক্ষয়টা হচ্ছে সেই ক্ষয়টা পূরণ হবে কি করে? যে রক্ত থেকে যে অস্থি, তারপরে যে মেদ এগুলো তৈরি হতো, যে বীর্যটা তৈরি হতো যেটা তার শরীরকে পুষ্ট করতো, তার চামড়াকে টানটান করতো, তার চোখকে উজ্জ্বল করতো, তার বাকশক্তিকে আরো সুন্দর করতো, তার মস্তিষ্ককে আরো উর্বর করতো, সেটা নষ্ট হয়ে যাচ্ছে কিনা হস্তমৈথুনের প্রভাবে, বীর্যপাতের ফলে। এবার একটা প্রশ্ন অনেকেই বলে যে রক্ত থেকে নাকি বীর্য উৎপন্ন হয় না। আরে ভাই, আমরা যখন বলি যে আমরা সূর্য থেকে খাবার পাই, তার মানে কি এটাই যে আমরা রোদে গিয়ে দাঁড়াবো আর হাত পেতে সূর্যকে বলবো এ সূর্যদেব আমাদের খাবার দাও, আর আমাদের সূর্যের আলো হাতে আসে সেটা খাবার হয়ে যাবে? না, সূর্যের আলো গাছের মধ্যে পড়ে, সেখান থেকে গাছ আরও অনেক উপাদান নিয়ে খাবার তৈরি করে। কিন্তু সূর্য যেমন খাবারের মূল চালিকা শক্তি, তেমনি রক্ত থেকে ডাইরেক্টলি সরাসরি বীর্য উৎপাদন হয় না। বরঞ্চ আমরা যে খাবার খাই সেটা থেকে প্রথমে রস উৎপাদন হয়, রস থেকে তৈরি হয়েছে রক্ত, রক্ত থেকে সেইখান থেকে উপাদান নিয়ে তৈরি হয়েছে মাংস, মাংস থেকে উপাদান নিয়ে তৈরি হয়েছে মেদ, এবং মেদ থেকে উপাদান নিয়ে তৈরি হয়েছে অস্থি বা হাড়, হাড় থেকে উপাদান নিয়ে তৈরি হয় অস্থি মজ্জা যাকে আমরা বোন ম্যারো বলি, এবং বোন ম্যারো থেকে উপাদান নিয়ে তৈরি হয় হচ্ছে শুক্র। এটা হচ্ছে সব থেকে একদম নির্যাস, এই শুক্রটা হচ্ছে দেহের সব থেকে নির্যাস। তার মানে বুঝতে পারছেন যে আপনি একটা শুক্র উৎপাদন করতে কতটা পরিমাণে খাবার খেতে হয় বা কতটা পরিমাণে রক্ত লাগবে, তবে গিয়ে আপনি নির্যাস হয়। যেমন দুধ, অনেক দুধ জার দিলে অল্প একটুখানি ক্ষীর পাওয়া যায়, কারণ দুধের নির্যাস হচ্ছে ক্ষীর, ঠিক আছে? তেমনই অনেকটা পরিমাণ রক্ত থেকে অল্প একটুখানি শুক্র তৈরি হয়। তাহলে এবার আপনি কল্পনা করুন, আপনি যখন একটা বীর্যপাত করছেন তাহলে কতটা পরিমাণ শুক্র উৎপাদন হচ্ছে, কতটা শুক্র নষ্ট হচ্ছে, সেগুলোকে উৎপাদন করার জন্য শরীরকে কতটা খাদ্যের দরকার, কতটা পুষ্টিগুণ দরকার। আর এই পুষ্টিগুণগুলি শরীর কোথা থেকে নেবে? শরীরের বিভিন্ন অঙ্গগুলো থেকে নেবে। যে রসটা আপনার শরীরের অন্যান্য অঙ্গগুলোকে পুষ্ট করার দরকার ছিল, সেই রসটা অবশেষে আপনার দোয়ায়িত হচ্ছে, আপনার নষ্ট হচ্ছে, আপনার অপচয় হচ্ছে। এক্ষেত্রে অনেকে বলে যে স্বপ্নদোষ হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে শুক্র যখন বেশি উৎপাদিত হয়ে যায় তখন সেটা ন্যাচারালি স্বপ্নদোষের মাধ্যমে বেরিয়ে যায়, সেটা একদম স্বাভাবিক প্রক্রিয়া, সেখানে ভয় পাওয়ার বা ঘাবড়াবার কিছু নেই। তবে হ্যাঁ, স্বাস্থ্য সেটাতে একটু নিষেধাজ্ঞা জারি করেছে, কারণ স্বপ্নদোষ এমনি এমনি হয় না। অনেক সময় অনেকে স্বপ্নে বিভিন্ন যৌন দৃশ্য কল্পনা করে বা অনেক সময় প্রচণ্ড পরিমাণে আহার করে, এবং এই আহার করার ফলে বা অনিয়ন্ত্রিত জীবনযাপন করার ফলে লোককে গালিগালাজ করা কিংবা ঠিকভাবে না শোয়া বা এক্সারসাইজ না করা, এইভাবে অনিয়ন্ত্রিত জীবনযাপন করার ফলেও অনেক সময় অতিরিক্ত বীর্যপাত হতে পারে। সেটা একটা আলাদা টপিক, আমি সেদিন অন্য একটা ভিডিওতে বলবো। বাট স্বপ্নদশা অত ঘাবড়াবার কিছু নেই। মেন হচ্ছে সিমেন্ট রিটেনশন, এবং সেই সিমেন্ট রিটেনশনটা যতটা পারে আমাদেরকে করতে হবে। এবার আমরা বলবো যে হস্তমৈথুনকে কমানোর জন্য কি করতে হবে। হস্তমৈথুনকে কমানোর জন্য আমাদের আগে হস্তমৈথুনটাকে কিভাবে আমরা করছি, আমাদের নেচার কি সেটা জানতে হবে। তার জন্য আমাদের 3টে বিষয় জানতে হবে: স্থান, কাল এবং পাত্র। স্থান এবং কাল পাত্র কিভাবে আমাদের হস্তমৈথুনকে প্রভাবিত করে সেটা একবার শুনুন। স্থান,
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যখন মানুষ কোনো একা জায়গায় থাকে, যেখানে কোনো লোক নেই, সে সমস্ত স্থানেই সে হস্তমৈথুনের প্রবণতা বৃদ্ধি পায়। কোনো লোকের মধ্যে থাকলে বা কোনো অনুষ্ঠানের বাড়িতে থাকলে স্বাভাবিকভাবেই কেউ হস্তমৈথুন করে না। যদি কেউ করে তাহলে বুঝতে হবে তার মানসিক বিকৃতি খুবই চরম পর্যায়ে চলে গিয়েছে। তো আমি একে কি করে নিয়ন্ত্রণ করব? দেখুন, যদি আমি একবার বুঝে যাই যে আমি যখন একা থাকি তখন হস্তমৈথুন বেশি করি, তাহলে যখনই আমার এরকম হস্তমৈথুনের বেগ আসবে তখনই আমার চেষ্টা করা উচিত এমন জায়গায় চলে যাওয়া যেখানে লোক আছে। আমরা রাস্তায় বেরিয়ে পড়তে পারি, কিংবা রাস্তায় হাঁটাহাঁটি করতে পারি, বা বাড়িতে অন্যান্য যা পরিবার আছে, সদস্যরা আছে, তাদের মধ্যে চলে যেতে পারি, যাতে এই বেগটা তখন চলে যায়। এইভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এরপরে আসছে হচ্ছে কাল। কাল অনেক সময় দেখা যায় বেশিরভাগ ছেলেরাই রাত্রেবেলা দিকে হস্তমৈথুন করে। কারণ রাত্রেবেলা একটা অন্ধকার হয়ে যায় এবং অবশ্যই সমস্ত লোক ঘুমিয়ে পড়ে। তো এবার সমস্যা হচ্ছে যে রাত্রেবেলা তো রাস্তায় লোকজনও থাকে না। আর সবাই ঘুমিয়েও পড়ে। তো আমি কার কাছে যাব? তো এক্ষেত্রে সমাধান হচ্ছে যে আমাদের দিনের বেলা যে করে হোক এত পরিশ্রম করতে হবে, সেটা পড়াশোনা করে হোক বা আমি বডি বিল্ডিং করে হোক বা যেকোনোভাবে, এবং না ঘুমাতে হবে। ঘুমানো ভালো নয়। এবং দিনের বেলা এত পরিশ্রম করতে হবে যে রাত্রেবেলা আমাদের ঘুম তাড়াতাড়ি এসে যায়। রাত্রেবেলা যেন জেগে থাকার মতো শক্তিই থাকে না। যদি আপনি রাত্রেবেলা জেগে না থাকেন তাহলে কি করে করবেন? হ্যাঁ, সেক্ষেত্রে অনেক সময় এরকম হতে পারে কোনোদিন হয়তো আপনি প্রচণ্ড আর্ট জেগে গেল, তখন আপনি দিনের বেলা করে ফেললেন। বাট সেটা এক্সেপশন। অন্তত আপনাকে চেষ্টা তো করতে হবে। চেষ্টা না করে আপনি কি করে বলতে পারেন যে এটা সম্ভব নয়? এরপরে আসছে হচ্ছে পাত্র। পাত্র বলতে কোনটা আমাকে হস্তমৈথুনের জন্য উত্তেজিত করছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কেউ যদি খুব বেশি এক্সট্রিম হ্যাপিনেসে বা এক্সট্রিম স্যাডনেসে চলে যায় তখনই হস্তমৈথুন করে। অর্থাৎ আজকে গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, প্রচণ্ড দুঃখে আছি, বা টিচার মেরেছে বা বকেছে বা যে কোনো খারাপ ঘটনা হয়েছে, যাই হস্তমৈথুন করে আসি। কিংবা অনেক সময় খুব বেশি ভালো ঘটনা ঘটেছে, খুব আনন্দের ঘটনা ঘটেছে, সেই সময় অনেকে হস্তমৈথুন করে ফেলে। এই জন্যই তো ব্রহ্মচর্য আমাদের শেখায় খুব আনন্দে এবং খুব দুঃখে আমাদের সমস্ত সময় স্থিতধা এই পন্থাটা অবলম্বন করতে হবে, অর্থাৎ স্থির থাকতে হবে, যাতে কোনোভাবে আমাদের বীর্য অপচয় না হয়। আবার অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে আনন্দ বা দুঃখের কোনো কারণ নেই, কিন্তু রাস্তাঘাটে কোনো একটা এমন দৃশ্য দেখলাম, কোনো একটা নগ্ন স্ত্রীকে দেখে নিলাম, বা কোনো কারণে কোনো ক্ষেত্রে একটা মহিলাকে দেখলাম যে খুব সুন্দর, এবং তার কথা চিন্তা করতে করতে অবচেতন মনে সেটা হয়, সেটাও এক ধরনের উত্তেজিতকর অবস্থাও। তো এগুলো হচ্ছে পাত্র, এগুলো আমাকে হস্তমৈথুনের প্রতি উৎসাহিত করে। তো আপনাকে অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসতে হবে এবং এই ৩টে বিষয়কে নোট ডাউন করতে হবে, অবশ্যই ৪টে বিষয়, যে আপনি আজকে কতবার করেছেন হস্তমৈথুন, এবং কি কোন স্থানে করেছেন, কখন করেছেন, এবং কি উত্তেজিত ছিল যে জন্য আপনি করেছেন। এইভাবে আপনি আস্তে আস্তে যখন বুঝতে পারবেন, ১ মাস এইভাবে কাটান। খাতা না থাকলে অবশ্যই ফোন আছে, ফোনের মধ্যেও করতে পারেন। তো এই ১ মাস অবশ্যই নিজের সাথে কাটান। আগে নিজের হস্তমৈথুনের প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করুন যে কিভাবে এটা হচ্ছে। তারপরে আপনি এমন এমন তথ্য পেয়ে যাবেন যেটা হয়তো আপনি আগেও জানতেন না বা বুঝতে পারতেন না। ঠিক আছে? এবার আসছে এর সমাধান কি? এর ২য় স্টেপ। দেখুন, যখন কোনো ব্যক্তির প্রতি সিগারেট খেয়ে ক্যান্সার হয়, ডাক্তার তাকে পরামর্শ দেয় আপনি সিগারেট খাবেন না। তখন সেই লোকটা বলে, কিন্তু ডাক্তারবাবু সিগারেট ছাড়া আমি থাকতেই পারি না। তখন ডাক্তার বলে, ঠিক আছে, আপনি এবার থেকে প্রতিদিন যে পরিমাণ সিগারেট খান, পরের সপ্তাহ থেকে একটা করে কম সিগারেট খাবেন। অর্থাৎ এই পন্থাকে বলা হয় হচ্ছে রিডিউসিং প্রসেস। রিডিউসিং প্রসেস হচ্ছে সবথেকে বেস্ট কার্যকরী সমাধান। হস্তমৈথুনের ক্ষেত্রেও আমরা রিডিউসিং প্রসেস ফলো করতে পারি। উদাহরণ হিসাবে আমরা আগে এর জন্য দুটো জিনিস লাগবে। এক হচ্ছে ডিউরেশন, আর ২ হচ্ছে এর রোটেশন। ডিউরেশন কি? ডিউরেশন আপনি ধরে নিতে পারেন আমি টার্গেট নিচ্ছি যে প্রতি সপ্তাহ বেসিসে আমি কমাবো। এটা হচ্ছে ডিউরেশন। আর রোটেশন হচ্ছে কতবার করছি তার পার্সেন্টেজ কমাবো। অর্থাৎ উদাহরণ হিসাবে ধরুন একজন আছে যে মাসে মাসে ৩০ বার করে। ধরে নিন। আচ্ছা, আমি এক সহজ উদাহরণ দিচ্ছি, যদিও কেউ করে কিনা জানি না। ১০০ বার করে। মাসে ১০০ বার করে। এবার সে বলল, এবার থেকে আমি ঠিক করব যে প্রত্যেক মাসে আমি 20% করে কমাবো। আইডিয়াল রেশিও হচ্ছে 10 to 20%। 20% একদম বেস্ট। অনেকে বলে যে আমি 50% কমাবো, আমি 70% কমাবো। তারাই পরবর্তীকালে আরো বেশি করে হস্তমৈথুন করে। কারণ যখন আপনি খুব বেশি করে ইন্দ্রিয়কে টেস্ট করার চেষ্টা করবেন, তখন সেটা এত বেশি বিক্ষুব্ধ হয়ে যাবে যে সেটাকে আপনি আর থামাতে পারবেন না। যা আপনি এগিয়ে গেছিলেন তার থেকে বেশি পিছিয়ে আসবেন। তো আপনি আগে দেখুন আপনার ক্ষেত্রে আইডিয়াল কত? হ্যাঁ, কেউ হতে পারে যে 50% কমিয়ে শান্ত থাকতে পারে। যদি আপনি পারেন তাহলে খুব ভালো কথা। 50% কেন? আমি বলব আপনি 100% কমিয়ে যদি শান্ত থাকতে পারেন তো খুব ভালো কথা। কিন্তু যদি আপনি না পারেন তাহলে 20% হচ্ছে আদর্শ। 20% এই মাসে আমি দেখলাম যে আমার যে রেকর্ড আছে আমি মোট ১০০ বার করেছি। তাহলে সামনের মাসে আমার টার্গেট হবে আমি ৮০ বার করব। তার পরের মাসে টার্গেট হবে আমি ৬০ বার করব। যদিও এতেও অনেকটাই বীর্য নষ্ট হচ্ছে, বাট ওই যে বলে না কথায় আছে, নেই মামার থেকে কানা মামা ভালো। তো এতে আপনার কিছুটা হয়তো নিয়ন্ত্রণ হবে। বেস্ট কেস অবশ্যই বন্ধ করে দেওয়া হতো, বাট কি করবা যাবে, এখন কিছু না কিছুভাবে তো কমাতেই হবে। তো রিডিউসিং প্রসেসটা খুব ভালো কাজ করে। ডিউরেশনটা খুব ইম্পর্টেন্ট। সবার ডিউরেশন এক হয় না।
কেউ আছে যারা মাসে হয়তো 3 বার 4 বার করে। তাহলে এদের ক্ষেত্রে যদি এরা ডিউরেশন সপ্তাহে নেয় তাহলে কি করে টার্গেট করবে? ১ম সপ্তাহে যদি সে 1 বার করে, পরের সপ্তাহে যদি 0 বার করে তো হবে না। তো এক্ষেত্রে যাদের অলরেডি কম আছে তারা মান্থলি ওয়াইজ টার্গেট নিতে পারে, বা ১ মাস ২ মাস, হার্ডলি ২ মাস, ২ মাসের বেশি যাবেন না। ২ মাসের টার্গেট নিতে পারে যে এই ২ মাস আমি 4 বার করেছি, সামনের 2 মাস আমি 3 বার করে করব, তারপরে 2 মাস আমি 2 বার করে, তারপরে 2 মাস 1 বার, তারপরে একদম শূন্যতে চলে যাব। এইভাবে সে মান্থলি টার্গেট নিতে পারে। এরা হচ্ছে যারা লো ফ্রিকোয়েন্সিতে করেন। কিন্তু যারা হাই ফ্রিকোয়েন্সিতে আছেন, অর্থাৎ দিনে 3 বার করছেন, ওই যে বললাম 100 বারের টার্গেট যারা করছেন, তাদের ক্ষেত্রে হয়তো মান্থলি টার্গেট কিন্তু সফলতা এনে দেবে না। কারণ মান্থলি টার্গেটে অনেক দেরি হয়ে যাবে। তাদের ক্ষেত্রে সপ্তাহে অনুসারে টার্গেট নিতে হবে। যে এই সপ্তাহে আমি ৭ দুগুণে ১৪ বার করেছি, সামনের সপ্তাহে আমি ৭ বার করব। ঠিক আছে? অর্থাৎ ১ করে কমালাম। তারপরের সপ্তাহে আমি ৬ বার করব। তার পরের সপ্তাহে আমি ৫ বার করব। এইভাবে তারা টার্গেট দিতে পারে। সে হতে পারে ১ সপ্তাহ বা ২ সপ্তাহ অনুসারে টার্গেট দেবে। কিন্তু খবরদার, যারা হাই ফ্রিকোয়েন্সিতে আছে তারা ২ সপ্তাহের বেশিতে যাবেন না। আর যারা লো ফ্রিকোয়েন্সিতে আছেন তারা ২ মাসের বেশিতে যাবেন না। ঠিক আছে? এইভাবে আপনারা রিডিউসিং পদ্ধতিতে এবং রোটেশনকে কমানোর মাধ্যমেও কিন্তু হস্তমৈথুন থেকে অনেকটাই মুক্ত হতে পারেন। এবার আসছে আরেকটা প্রসেস, সেটা হচ্ছে চ্যালেঞ্জিং। মাঝে, মাঝে আপনি সিদ্ধান্ত নিলেন যে এই ১ মাস আমি কোনো করব না, 0। ঠিক আছে? এটাকে বলে চ্যালেঞ্জিং। কিন্তু চ্যালেঞ্জিংয়ের সময় মাথায় রাখবেন, আপনি লাস্ট যেটাতে ছিলেন সেটা থেকে কিন্তু কমে যাবেন না। উদাহরণ হিসাবে আপনি গত সপ্তাহে ৭ বার করেছিলেন। এবার আপনি চ্যালেঞ্জ নিলে এই ১ মাস আমি ১ বারও করব না। ঠিক আছে? কিন্তু এই ১ মাস ১ বারও না করার চ্যালেঞ্জ নেওয়ার ফলে আপনার এত আর্জ এলো যে পরের সপ্তাহে আপনি ১০ বার করে দিলেন। কিন্তু এটা ডিজাস্টার, এভাবে করবেন না। বরঞ্চ আপনি যদি আর্জ এসেও যায়, তাহলেও আপনি চেষ্টা করুন, ঠিক আছে আমার আর্জ এসে গেছে, কিছু করার নেই, আমি এবার এইটা স্টপ করছি। এই পরের সপ্তাহে আমি আগের সপ্তাহে ৭ বার করেছিলাম, তাহলে এই সপ্তাহে অন্তত ৭ বার করব, অথবা ৬ বার করার চেষ্টা করব। কিন্তু কখনোই ৭-এর থেকে বেশি ৮-এ যাব না। তো এইভাবে রিডিউসিং পদ্ধতি থেকে একটা বেস থাকবে। সেই বেস থেকে কিন্তু কক্ষনো কমাবেন না। সেই বেসটা কিন্তু একদম স্থির। এবার যে বেসটা আপনি পারেন, আপনি যখন ১০ বার করতেন, ১০ বার থেকে ৯ বারে এসেছেন, তো আপনার ক্ষেত্রে এখন নতুন বেস হয়ে গেল ৯। এবার ৯-এর থেকে আপনাকে ৮-এ যেতে হবে। কখনোই ৯-এর থেকে আবার পুনরায় 10-এ যাবেন না। হয় সমান, সমান রাখুন, মানে ৯ থেকে ৯-এ থাকবে, অথবা ৯ থেকে ৮-এ যাবে। কিন্তু কখনোই ৯ থেকে 10-এ চলে যাবেন না। সেটা কিন্তু একটা ভয়ঙ্কর ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি করতে পারে। ঠিক আছে? এবার আমি আপনাদের বলি এরপরে আপনারা কি করবেন। তাহলে ১ম স্টেপ ছিল আগে বোঝা যে আমি কখন করি, কিভাবে করি এবং কি আমাকে উত্তেজিত করে এবং আমি কতবার করি। এই ধরনের জিনিসটা বোঝা। এটা ১ম মাসে করবেন। ১ম মাসে আপনাকে কমানোর কোনো টার্গেট নিতে হবে না। যদি নেন তো খুব ভালো কথা। বাট ঠিক আছে, যদি নাও নেন কোনো অসুবিধা নেই। ১ম মাসে আপনি আগে নিজেকে বোঝার চেষ্টা করবেন। ২য় মাস থেকে আপনি টার্গেট নেবেন। যারা হাই ফ্রিকোয়েন্সিতে আছে তারা মান্থলি ওয়াইজ নেবেন। সরি, তারা সপ্তাহে ওয়াইজ নেবেন। আর যারা লো ফ্রিকোয়েন্সিতে আছে তারা মান্থলি ওয়াইজ নেবেন। ২ মাসের বেশি বা ২ সপ্তাহের বেশি যাবেন না। এবং একটা বেস নেবেন যে এই বেসে নিচে তো আমি যাবোই না। এইভাবে তারা আস্তে, আস্তে কমাবেন। এবার আমি বলে দিই, হস্তমৈথুন করার ফলে যে বীর্যপাত হয় তার ক্ষতিকর প্রভাব সম্বন্ধেও আপনাদের একটু অবহিত হতে হবে। যদি আপনি এর ক্ষতিকর প্রভাব সম্বন্ধে অবহিত না হন, তাহলে স্বাভাবিকভাবে এই যে একে নিয়ন্ত্রণ করার যে একটা আর্জ আপনার মনে এসছে সেটা বেশিদিন স্থায়ী হবে না। তো যত পারেন এর ক্ষতিকর প্রভাব সম্বন্ধে আগে জানুন। হস্তমৈথুনের প্রথম কথা, ক্ষতিকর প্রভাব আমি বলেই দিয়েছি যে এটা করার ফলে শরীরে যে স্বাভাবিকভাবে একটা ওর তেজস আছে সেটা নষ্ট হয়। আমরা দেখি আমাদের যে সাধু ঋষিরা আছে তারা কি সুন্দর বীর্য ধারণ করে, তাদের মধ্যে একটা আলাদা তেজই দেখা যায়। তো আমরা দেখি এছাড়াও যারা খুব বেশি ইন্দ্রিয় তর্পণ করে তারা সহজেই রোগগ্রস্ত হয়ে যায়, তারা সহজেই বার্ধক্যে চলে আসে, আমরা দেখে থাকি। ঠিক আছে? তাই এইভাবে ব্রহ্মচর্য পালন করা খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা আসি এর পরবর্তী স্টেপে। সেটা হচ্ছে হস্তমৈথুনের আরও কিছু উত্তেজক প্রভাব, যেগুলো আমরা ভাবছিও না যেটা করতে পারি সেটা সম্বন্ধে জানা। দেখুন, অতিরিক্ত খাবার খেলে, অতিরিক্ত নিদ্রা গেলে বা কম নিদ্রা গেলে, কিংবা অতিরিক্ত পরিমাণে কোনো সিনেমা দেখলে যেখানে যৌন দৃশ্য আছে, এই সবগুলো আমাদের অবচেতন মনে কোনো না কোনোভাবে ছাপ থেকে যায়। তো এই সবগুলোই কিন্তু আমাদের একসময় হস্তমৈথুনের দিকে নিয়ে যায়। শুধু হতে পারে আপনি এখন কোনো একটা সিনেমা দেখছেন যেখানে কোনো একটা সেক্সুয়াল দৃশ্য আছে, বা এমন কোনো দৃশ্য আছে যেগুলো আপনার ফ্যান্টাসি ক্রিয়েট করে। ও হ্যাঁ, ফ্যান্টাসির ব্যাপারে একটুখানি বলে রাখি। হস্তমৈথুন করার ক্ষেত্রে অনেকে ফ্যান্টাসিকে কাজে লাগায়। ফ্যান্টাসি হচ্ছে এমন জিনিস, আপনারা দেখবেন ইন্টারনেটে এখন বেশি সার্চ করা কিওয়ার্ড কি, যে বিভিন্ন ওয়েবসাইটে ড্যাডি, মমি, তারপরে কি বিএসডিএফ, এই ধরনের এগুলোকে বলে ফ্যান্টাসি। ফ্যান্টাসি হচ্ছে যৌন জগতের একটা স্বাভাবিক প্রবৃত্তি। এখানে মানুষ কি করে, কোনো কৃত্রিম পন্থার মাধ্যমে ব্যবহার করে নিজেকে আনন্দ দেওয়ার চেষ্টা করে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা হস্তমৈথুন করছে তারা এই ফ্যান্টাসির শিকার। প্রথমে তারা হয়তো একবার শুরু করেছিল সামান্য চুম্বন দৃশ্য দিয়ে, কিন্তু এখন আর সেই চুম্বন দৃশ্য তাদের কোনো প্রভাব ফেলে না। এখন তারা কী করে, ধর্ষণের দৃশ্য খোঁজার চেষ্টা করে যাতে সেটা তাদের প্রভাব ফেলে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা শিশুকামিতা বা পশুকামিতার দিকে ঝুঁকে যায় যাতে তাদের প্রভাব ফেলতে পারে।
যখনই আপনার এগুলোর সমস্যা হচ্ছে, আপনি বুঝে যাবেন যে আপনি একটা বিপদের মধ্যে রয়েছেন, আপনাকে এগুলোকে তাড়াতাড়ি উঠতে হবে, ঠিক আছে? অবশ্যই আপনি পণ দেখে হস্তমৈথুন করার অভ্যাসটা বন্ধ করুন। কারণ যদি আপনি পণ দেখে হস্তমৈথুন করার অভ্যাসটা চালিয়ে যান, তাহলে খুবই, খুবই কঠিন হয়ে যায় রিডিউসিং পদ্ধতি চালানোর। ওকে? যদি আপনি খুব বেশি না পারেন, তাহলে আমি বলছি, বলা তো উচিত না, কিন্তু তবুও বলছি, ১টা-২টো হস্তমৈথুন পণ দেখে করুন। কিন্তু বাকিগুলো পণ ছাড়া করার চেষ্টা করুন। কল্পনা করার চেষ্টা করুন। যদিও আমি এগুলোর একদমই সমর্থন করি না, বাট কি করব? বললাম না, নেই মামা থেকে কানা মামা ভালো। যারা একদমই পারছে না, কিছু উপায় নেই, তাদের জন্য কোনো না কোনো একটা প্র্যাকটিক্যাল পন্থা তো দিতে হবে। অবশ্যই এই পন্থা তারা ফলো করে দেখতে পারেন। এবার আমি বলি যে আমাদের উদর, উপস্থ, ওষ্ঠ, উদর আর উপস্থ এটা একই সরলরেখায় আছে। তো খাবার একটা অবশ্যই হস্তমৈথুনকে প্রভাবিত করে। যখন আমরা খুব বেশি আহার করি, তখন আমাদের ইন্দ্রিয়গুলো, মানে জননেন্দ্রিয়গুলো, উপস্থগুলো খুব চঞ্চল হয়ে যায়। তো এই সময় আমরা বেশি পরিমাণে হস্তমৈথুন করে ফেলি। এবার আমি আরেকটা জিনিস বলি, হস্তমৈথুন করার সময় অবশ্যই অধঃপতন হতে পারে বা বীর্যধারণ, আপনি হয়তো ১ বছর ধরে খুব সুন্দরভাবে বীর্যধারণ করে আছেন। তো কোনো কারণে একবার আপনার অধঃপতন হয়ে গেল। হয়তো আপনি শূন্যতে চলেও গিয়েছিলেন। একদম করা বন্ধ করে দিয়েছিলেন এবং এইভাবে ৩, ৪, ৫ বছর হয়ে গেল। কিন্তু ৫ বছর পর অধঃপতন হয়ে গেল। অধঃপতন যেকোনো কারণেই হতে পারে। এটা একটা স্বাভাবিক প্রসেস। হয়তো আপনি এমন কোনো দৃশ্য দেখে ফেলেছেন যেটা দেখা উচিত নয়। এমন কোনো খাবার খেয়ে ফেলেছেন যেটা খাওয়া উচিত নয়। তো অধঃপতনের ব্যাপারে আমি অলরেডি একটা ভিডিও করেছি। সেখানে আমি ডিটেইলে বলেছি যে অধঃপতনটা হলেও কোনো একটা অস্বাভাবিক কিছু না। এটা যদি কোনো কারণে হয়ে যায়, তাও আমরা উঠে আসতে পারি। যেমন আমরা রাস্তাঘাটে চলতে, চলতে অনেক সময় পা পিছলে পড়ে যাই। পা পিছলে পড়ে যাওয়া কোনো স্বাভাবিক পন্থা নয়। কিন্তু পা পিছলে পড়ে গেলে কি আমরা এটা ভেবে কষ্ট পাবো যে, হায় রে! এতটা রাস্তা আমি ঠিকভাবে হাঁটলাম, এটা পা পিছলে পড়ে গেলাম। পা পিছলে পড়ে গেলে আমরা উঠবো, উঠে আবার হাঁটা চলা শুরু করব। ঠিক আছে? তেমনই আমরা কোনো কারণে যদি অধঃপতন হয়েও যায়, তাহলে আমরা সেখান থেকে উঠে আসবো, উঠে আবার হাঁটা চলা শুরু করব। পুনরায় নতুন উদ্যমে আবার জয় শুরু করব এবং আগে বিশ্লেষণ করব যে কী কারণে অধঃপতন হলো। আমি কি কোনো এমন দৃশ্য দেখে ফেলেছি বা কোনো এমন চিন্তাকে মনে স্থান দিয়েছি যে কারণে আমার অধঃপতন হলো? এমন কোনো খাবার খেয়েছি? যখন আমরা এগুলোকে বিশ্লেষণ করতে শুরু করব, তখন অধঃপতনও আমাদের আর কষ্ট দেবে না। আর এই সব কিছু কখনোই কার্যকরী হবে না যদি আপনি ভগবানের সাহায্য গ্রহণ না করেন। এইজন্যে নাস্তিকদের পক্ষে জেতা খুব কঠিন। কারণ নাস্তিকরা একে তো ভগবানের সাহায্য গ্রহণ করে না, তারা নিজেরা সবকিছু করতে চায়। তো ভগবানের দিব্য নাম জপ করার ফলে, ভগবানের প্রসাদ খাওয়ার ফলে, ভগবানকে দর্শন করার ফলে, ভগবানের লীলা শ্রবণ করার ফলেই কিন্তু একমাত্র এই ধরনের যত বাজে অভ্যাস আছে, সমস্ত অভ্যাসকে নিয়ন্ত্রণ করা আরও সহজ হয়ে যায়। আমি যে পন্থাগুলো বললাম সেগুলোও কাজ করে ঠিকই। কিন্তু সেই পন্থাগুলো অনেক সময় দেরিতে কাজ করে। অনেক সময় মানুষ ধৈর্য হারিয়ে ফেলে। অনেক সময় কারোর ক্ষেত্রে খুব কষ্টকর হয়ে ওঠে। তো কিন্তু ভগবানের নাম জপ এমন একটা পন্থা, প্রথমত এগুলোতে খুব আনন্দ পাওয়া যায়। আর এগুলো করার ফলে স্বাভাবিকভাবেই তার মনের মধ্যে সমস্ত কলুষগুলো দূর হয়ে যায় এবং তাকে আলাদা করে অতিরিক্ত কঠোর চেষ্টা করতে হয় না। যেমন বেশিরভাগ সন্তরা আছে, সাধুরা আছে, তারা শুধু ভগবানের নাম জপ করে। তাদেরকে এরকম অত কোনো কৃত্রিম পন্থা অবলম্বন করতে হয় না এবং তাদের ছোটবেলা থেকেই বীর্য ধারণের শেখানো হয়েছে। তো তাদের ক্ষেত্রে অত কঠিন হয় না। কিন্তু যাই হোক, আপনি যদি এমন পর্যায়ে থাকেন যে আপনি খুবই, মানে খারাপ অবস্থায় চলে গেছেন, আপনার খুবই কষ্ট হচ্ছে, খুবই দুঃখ পাচ্ছেন, তাহলে অবশ্যই আপনি ভগবানের নাম এবং তার সাথে আমি যে পন্থা বললাম, এই দুটোকে মিশ্রণ করে ব্যবহার করার চেষ্টা করুন। আর ভগবানের কাছে বারবার প্রার্থনা করুন, তিনি যেন আপনাকে এখান থেকে উদ্ধার করার চেষ্টা করেন। এবার আমি এর নেক্সট একটা অধ্যায় বলছি, যেটা আপনি মন দিয়ে শুনুন। হস্তমৈথুন করার ফলে আপনার যে খারাপ অবস্থাগুলো হবে, সেটা হতো আপনার ঘুম খুব পাবে। কারণ আপনি আপনার দেহের যে জীবনী শক্তি, সেটাকে অনেকটাই নষ্ট করেছেন। আপনি তাই জন্য এক কাজ করুন, এখনই কোনো না কোনো জিমে জয়েন করুন বা কোনো স্পোর্টস অ্যাক্টিভিটিতে যুক্ত হন। সাধারণত দেখা গেছে যারা বেশি জিমে জয়েন করেন বা কোনো স্পোর্টস অ্যাক্টিভিটিতে যুক্ত হন, তাদের শরীরে ন্যাচারালভাবে এন্ডরফিন এবং আরও ফিল গুড হরমোন বেশি ক্ষরিত হয়। তো তাদের অতটাই হস্তমৈথুন করার দরকার পড়ে না। ঠিক আছে? অথবা বিবাহ করুন। সাধারণত হস্তমৈথুন যেহেতু একটা কৃত্রিম প্রসেস, তাই এটা দেখা গেছে যে যারা বিবাহ করেনি, তো তাদের কোনো না কোনো উপায়ে তো একটা তাদের যৌন যে বাসনা আছে সেটাকে করতে হয়, মানে ফিল আপ করতে হয়। কারণ অনেকে বলে এটাকে চেপে রাখলে এটাই হয়। আমরা এখানে চেপে রাখার কথা কিন্তু একবারও বলছি না। আমরা একে বলছি এটাকে অন্যদিকে চালনা করার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হস্তমৈথুন করার যে একটা এনার্জি আছে, সেই এনার্জির সময় সেও যদি এক্সারসাইজ করে, বা এমন না জিমে করতে হবে, বাড়িতেও করতে পারে, তাহলে অনেক সময় যে আর্টসটা এসে সেটা কমে যায়। এটা রাগের ক্ষেত্রেও ভালো কাজ করে। রাগ বা হস্তমৈথুন বা যৌন বাসনা, এগুলো একটা এনার্জি। সেই এনার্জিটাকে আপনি কোনো এক্সারসাইজে লাগাতে পারেন। ঠিক আছে? কোনো প্রোডাক্টিভ কাজে লাগাতে পারেন। তবে হ্যাঁ, এমন কোনো কাজে লাগাবেন না যে যেখানে আপনার ভাবার বা ফাঁকা থাকার অবকাশ আছে। কারণ যখনই আপনি খালি থাকবেন, তখনই খালি মন শয়তানের কারখানা। আপনার মনে কিন্তু তার প্রভাব ফেলবে। আর হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে আপনি খুব চেষ্টা করেও পারছেন না, ব্যর্থ হচ্ছেন, সমস্ত পন্থা কাজেও লাগিয়েছেন। কিন্তু তাতে ঘাবড়াবেন না।
কারণ হতে পারে আপনি কিছু না কিছু ভুল করছেন, প্রত্যেকটা সমস্যার কোনো না কোনো সমাধান থাকবে। হতে পারে আপনি যে ডিউরেশনটা নিচ্ছেন সেটা খুব বেশি লম্বা হয়ে গেছে, তার জন্য এই সমস্যা হচ্ছে, বা খুব বেশি শর্ট হয়ে গেছে। তো ডিউরেশনটা কম বেশি করে আপনি একটু দেখতে পারেন। আর হ্যাঁ, রোটেশনের পার্সেন্টেজ কম বেশি করতে পারেন। হয়তো আমি বললাম যে 10-এর থেকে 8-এ যেতে, আপনি হয়তো 10-এর থেকে 8-এ যেতে পারছেন না, কিন্তু 10 থেকে 9-এ গেলে পারছেন, তো 10-এর থেকে 9 যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই এই ব্যাপারে ভগবানের সাহায্য তো নিতেই হবে, সেটা তো বলেছি। কিন্তু পাশাপাশি আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে ভক্ত সঙ্গ করার। আমরা চেষ্টা করতে হবে যে কীভাবে আমরা আরও বেশি, বেশি করে পজিটিভ যত জীবনে আনতে পারবো, পজিটিভ কাজ আনতে পারবো, ততই যেরকম নেগেটিভ চিন্তাধারাগুলো চলে যাবে। এই যে হস্তমৈথুন করবো না, হস্তমৈথুন করবো না, হস্তমৈথুন করবো না, এই যে বারবার ভাবছি, আল্টিমেটলি কিন্তু আমরা হস্তমৈথুন করার কথাই ভাবছি। তো আমরা বারবার যদি এই খারাপগুলো ভাবি, তাহলে কিন্তু এতে কোনো কাজ হবে না। বরঞ্চ পজিটিভ ভাবনা আনতে হবে। পজিটিভ ভাবনা মানে এ না যে আমি জিতবো, আমি করবো, ওরকম ভাবনা না। পজিটিভ ভাবনা মানে আমি পজিটিভ কীভাবে ইমপ্যাক্ট আনতে পারি। যেমন আমি কোথাও ঘুরতে যেতে পারি, এটাও একটা পজিটিভ ভাবনা। আমি একটু প্রোডাক্টিভ কিছু করতে পারি, আমি জিমে জয়েন করতে পারি, আমি সাঁতার শিখতে পারি, এগুলো সবই পজিটিভ ভাবনার মধ্যে পড়ে। পজিটিভ ভাবনা আনলেও কিন্তু কাজ হবে না, তার সাথে সাথে অ্যাকশনও নিতে হবে। যেমন আপনি বসে বসে বলে আমি জিমে জয়েন করলে এই হবে, সেই হবে, এই হবে, সেই হবে, এতে পজিটিভ ভাবনা বলে, কিন্তু এতে কোনো কাজ হবে না যতক্ষণ আপনি জিম জয়েন করছেন। তো লোকে বলে পজিটিভ ভাবুন, পজিটিভ ভাবুন, পজিটিভ ভাবুন, কিন্তু পজিটিভ ভাবলে কি কাজ হয়? পজিটিভ অ্যাকশন নিলে কাজ হয়। পজিটিভ ভাবনা তার প্রথম স্টেপ হতে পারে, কিন্তু পজিটিভ অ্যাকশনও কিন্তু দরকারি। এবার আমি এত কিছু বিষয় আমি আগে বলে নিলাম, কিন্তু এই বইতে এত কিছু বিষয় ব্যাখ্যা করা নেই। আমি এখানে কিছু আমার অভিজ্ঞতা থেকে, কিছু আমার বন্ধু-বান্ধবদের জিজ্ঞেস করে এবং কিছু বিভিন্ন রিসার্চ করে আমি এটাকে বের করার চেষ্টা করেছি। এবার আমি এইখানে আসি। কৃষ্ণ ভাবনায় অগ্রগতির মধ্যে মায়া সর্বদা আমাদের পিছিয়ে দিতে চেষ্টা করছেন। এমনকি একজন নিষ্ঠাবান ভক্ত যিনি যথেষ্ট উন্নতি সাধন করেছেন, তার ক্ষেত্রেও মায়া তার সর্বনিম্ন ও স্থূলতম অস্ত্র যৌন জীবনকে প্রয়োগ করতে দ্বিধাবোধ করে না। খুব ইম্পর্টেন্ট লাইন। মায়া কিন্তু সর্বদাই আমাদের যৌন জীবনে নিয়ে যাওয়ার জন্য রয়েছে। তাই এমনকি দায়িত্ববান ভক্ত যার শারীরিকভাবে অবৈধ যৌন সঙ্গে লিপ্ত হওয়ার কোনো অভিলাষ নেই, তিনিও দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে? তারা তাদের নিকট, মনের নিকট নতি স্বীকার করেন, আর তাদের অনিচ্ছা সত্ত্বেও আজগুবি ছবি কল্পনা করে হস্তমৈথুন করেন। এই মনন যদি প্রাথমিক অবস্থায় বন্ধ করা না হয়, তবে তা সম্ভবত চিন্তা থেকে প্রথমে অনুভূতিতে যাবে, তারপর তার থেকে ইচ্ছাকৃতভাবে যৌন সঙ্গে লিপ্ত হওয়ার পর্যায়ে এগিয়ে যাবে। যখন চিন্তার পর্যায়ে এসেছে তখনই থামিয়ে দেওয়া উচিত। কোনো ভক্তের এই ধরনের অভ্যাস থাকলে তিনি নিজেকে দোষী মনে করেন এবং প্রায় পাগল হয়ে ওঠেন। আত্মগ্লানির দরুন সেই ভক্ত তাদের ভক্তিমার্গে শুভা অনুযায়ী থেকে এই সমস্যা গোপন করেন। আগে আপনাকে এটা ঠিক করতে হবে যে এই সমস্যাটা আছে। আপনি যদি ডাক্তারের পরামর্শে বা অন্য কোনো লোকের পরামর্শে এটা করেন যে হস্তমৈথুন একটা ন্যাচারাল প্রসেস, তাহলে কিন্তু এটা আপনাকে কখনোই ছাড়তে দেবে না। বরঞ্চ কিন্তু এটা আপনাকে একসময় খেয়ে নেবে। এর যে কষ্ট সেটা আপনি এখনো কল্পনা করছেন না। শারীরিকভাবে কষ্ট তো আছে, মানসিক কষ্টও আছে। আপনার প্রোডাকশন কমে যায়, আপনার ঘুমের 12টা বেজে যায়, শরীরের তো 12টা বাজে। আপনি একদম মানে নির্জীব হয়ে পড়েন। ঠিক আছে? মানে মনে হয় যেন কোনো জম্বি ঘুরে বেড়াচ্ছে। জাস্ট তার শরীরটা তো রয়েছে, কিন্তু তার মধ্যে কোনো উদ্যম থাকে না, এরকম লাগে। তো এগুলো স্বীকার করতে সাহসী প্রয়োজন। যারা আপনারা এই ভিডিওটা দেখছেন এবং এতক্ষণ অবধি দেখেছেন, আমি বলব আপনি খুব সাহসী মানুষ। এই সাহসটা যেহেতু আপনার আছে, তাই আপনি অবশ্যই জিতবেন। কারণ এই সাহসটা যাদের নেই, তারা কিন্তু এখনও দেখবেন সমস্যায় পড়ে রয়েছে। এই যে আপনি জানার জন্য চেষ্টা করছেন, এই জানার জন্য সেই কাজটা করা, এটা স্বীকার করা, এই সাহসটা যাদের আছে তারাই একদম জয় করবে। আর তাতে কর্তব্য বিমূঢ় হয়ে পড়া স্বাভাবিক। যখনই আমরা কোনো কিছু উপায় পাই না, সন্ধান পাই না, তখন অবশ্যই মনটা খারাপ লাগে। আমরা কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি যে কী করব না করব, কেউ গাইডেন্স করার নেই। কিন্তু সেই সময় আমাদের ভগবানের শরণাপন্ন করা উচিত। বিশেষত গুরুদেব আর শিষ্যের পরম শুভাকাঙ্ক্ষী। তাই এই সমস্যা নির্মূল করতে তার নিকট কোনো কিছুই গোপন করা উচিত নয়। আমাদের অবশ্যই ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষকে এটা বলা উচিত যে এই সমস্যাটা আছে। কারণ আমরা অনেক সময় জানি না কী করা উচিত। ঠিক আছে? বলছে অসম্ভব কথাটি মূর্খের অভিধানে রয়েছে, সুতরাং আন্তরিক প্রচেষ্টা এবং অন্যদের সহায়তায় নিকৃষ্ট অভ্যাস ত্যাগ করা যায়। একজন আমাকে কমেন্ট করেছিল যে আজকালকার যা জীবন, তাতে আমরা যদি এটাকে চেপে না রাখি, হস্তমৈথুনকে চেপে না রাখি বা যৌন জিনিসকে চেপে না রাখি, তাহলে এটা আমাদের পাগল করে দেবে। তো এটা অসম্ভব। আজকালকার ফাস্ট ফুড লাইফে অসম্ভব। দেখুন, অসম্ভব আর অবাস্তবের মধ্যে পার্থক্য আছে। জলে দাঁড়ানো কোনো সাহায্য ছাড়া অবাস্তব, আকাশে ওড়া কোনো সাহায্য ছাড়া মানুষের পক্ষে অবাস্তব, কিন্তু প্লেনের সাহায্যে ওড়া যায় বা সুইমিংয়ের সাহায্যে সাঁতার কাটা যায়। তো অসম্ভব আর অবাস্তবের মধ্যে পার্থক্য আছে। তেমনই হস্তমৈথুন করাটা বা যৌন বাসনাকে নিয়ন্ত্রণ করাটা অসম্ভব তো বটে, আমি বলছি না যেটা সম্ভব, অসম্ভব নয়, অসম্ভব তো বটে, কঠিনও এবং প্রচণ্ড কঠিন। বরঞ্চ আমাদের ভারত কি পৃথিবীতে লোকে বড়লোক হতে পারে, কোটিপতি হতে পারে, কিন্তু যৌন জীবনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এমনকি অনেক কোটিপতিকে দেখেছেন হয়তো, তারা যৌন জীবনের স্ক্যান্ডালে ফেঁসে গেছেন। তো কোটিপতি হওয়াও বরঞ্চ সোজা, কিন্তু যৌন জীবনকে নিয়ন্ত্রণ করা কঠিন। কিন্তু অসম্ভব নয় কিন্তু। অসম্ভব কথাটি মূর্খরাই বলে। হ্যাঁ, অসম্ভব যদি হতো তাহলে কেউ পারতো না। যেমন জলে দাঁড়িয়ে থাকা কেউ পারে না।
কোনো সাহায্য ছাড়া। আকাশ ওরা কেউ পায় না কোনো সাহায্য ছাড়া। তো সেগুলো অবাস্তব, সেগুলো সম্ভবই না। ঠিক আছে? কিন্তু কঠিন তো নয়। সে কেউ না কেউ তো করে দেখাচ্ছে। প্লেনের সাহায্যে হোক বা সাঁতারের সাহায্যে হোক। তেমনি হস্তমৈথুনকে নিয়ন্ত্রণ করা এবং বীর্য ধারণ করা আমাদের অনেক ঋষিরা করে দেখাচ্ছে, অনেক ব্যক্তিরাই করে দেখাচ্ছে। তো তারা যদি করতে পারে তাদের ব্যস্ত লাইফের মধ্যেও, তাহলে আমরা কেন পারব না? আমাদের বাবা-মারা তারা কি হস্তমৈথুন করে? তারা তো নির্দিষ্টভাবে সুখে জীবনযাপন করছে। তো তারা কেন পারছে? আমরা কেন পারব না তাদের ছেলে হয়ে? রাত্রে শয়নের পূর্বে আমাদের ভগবানের গ্রন্থ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ পাঠ করতে হবে। হ্যাঁ, রাত্রে আপনি ঘুমানোর পূর্বে যেকোনো ভগবান বলছি, আপনার যে ভগবানকে আপনি বিশ্বাস করেন তাদের সম্বন্ধীয় গ্রন্থ, পজিটিভ গ্রন্থ পাঠ করতে পারেন। তাহলে আপনার মনে একটা কি হবে? শান্তি থাকবে। তবে হ্যাঁ, যদি এমন পরিস্থিতি হয় যে রাত্রে জেগে থাকার ফলে প্রচণ্ড পরিমাণে বেগ আসছে, তাহলে সেক্ষেত্রে ঘুমিয়ে পড়ুন। সেটা বেটার হবে। ঠিক আছে? দেখা হলো আপনি বই পড়তে গেলেন এবং মন আপনাকে পরবর্তীকালে বই পড়ার পর বলল, "চল এবার একটু করে আসি।" তো সেক্ষেত্রে তার থেকে বেটার হচ্ছে আপনি ঘুমিয়ে পড়ুন। ওকে? যাই হোক, দেহধারী জীব ব্যর্থ হতেই পারে। যেহেতু আমরা সবাই দেহের মধ্যে আছি এবং প্রকৃতির ৩টি গুণ সবসময় কাজ করছে, সত্ত্ব, রজ, তম। তাই কোনো কারণে রজোগুণ প্রভাবে কামনা আসে। তো সেই কারণে আমরা ব্যর্থ হতেই পারি। কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই ধরনের ব্যর্থতা পুরোপুরি কৃষ্ণ ভাবনাময় হওয়ার মতো জীবনের মহান উদ্দেশ্য সাধন থেকে হতাশ করতে পারবে না। সুতরাং যা কিছু পতন আমাদের ঘটছে তার জন্য অনুশোচনা করা উচিত। কিন্তু তা ততটা মারাত্মক নয় বা এটা স্থায়ী অযোগ্যতাও নয়। হস্তমৈথুন করে বা হস্তমৈথুন করার ফলে যে গ্লানি হচ্ছে তা কেন? ভাবছেন আপনি খারাপ, কিন্তু আপনি খারাপ নন। যেমন সোনা যখন কাদার মধ্যে থাকে তখনও সেটা সোনা থাকে। তেমন যে আমরা আত্মা, আমরা যখন এই জড় দূষিত পদার্থের মধ্যে থাকি, তখন আমাদের উপরে চেতনাটা শুধু আবৃত হয়ে থাকে। কিন্তু আত্মা তখনই একদম নিষ্পাপই থেকে যায়। হ্যাঁ, সে শরীর দিয়ে যে পাপ করছে সেই পাপের ফলস্বরূপ তাকে অন্য একটা শরীরে সেই কর্মটা ভোগ করতে হয়। কিন্তু আত্মার তাতে কোনো প্রভাব হয় না। আত্মা সবসময় নিষ্পাপ থাকে। ওকে? তাই আপনি অবশ্যই খারাপ ভাববেন না যে আপনার আত্মা দূষিত হয়ে গেছে। আত্মা কখনো দূষিত হয় না। তবে তুমি তোমাকে এইসব কৃত্রিমতা থেকে সংযত করতে চেষ্টা করবে। ঠিক আছে? আমরা জানি প্রত্যেকের কিছু নোংরা অভ্যাস আছে। তবে কৃষ্ণ ভাবনায় যুক্ত থেকে উচ্চারণ করে প্রয়োজনীয় জপ সংখ্যা পূর্ণ করে সেই বিগ্রহ অর্জন করলে তুমি নিশ্চিত রূপে রক্ষা পাবে। অতএব সর্বদা দৃঢ়নিষ্ঠার সাথে কৃষ্ণ সেবায় রত হয়ে তার নিকট তোমার অক্ষমতার জন্য প্রার্থনা করো। ঠিক আছে? বিবাহ করলে শান্ত মনে সমস্তভাবেই কৃষ্ণ ভজন অনুশীলন করতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা বিয়ে করেনি তাদের যৌন যে তৃপ্তি সেটা পূরণ হচ্ছে না বলেই তারা হস্তমিথুনের মতো কৃত্রিমতার আশ্রয় নেয়। তো বিবাহ করে দেখুন। শ্রীকৃষ্ণ খুশি হবেন, এগুলি তোমার সহায়ক হবে। যৌন বাসনায় যে বিব্রত, তার জন্য আমার প্রকাশ্য উপদেশ যে বিবাহিত জীবনের দায়িত্ব গ্রহণ করো। জানি না যে এই ভিডিওতে আপনাদের কতটা সমস্যার সমাধান করতে পারলাম। ঠিক আছে? তবুও আমি চেষ্টা তো করলাম। অনেক কিছু টপিক হয়তো আমি বাদ দিয়েছি কিংবা এমন কোনো প্রশ্ন হতে পারে এরপরেও যে আপনি হয়তো জিজ্ঞেস করতে চান কিন্তু আমি সেটা উত্তর দিইনি। তাহলে আপনি নির্দ্বিধায় প্রশ্ন করুন। আমি উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এবং আমাকে একজন নিজের বন্ধুর মতো মনে করুন এবং আমি যে উপদেশগুলি দিলাম সেগুলোকে একদম বাস্তবভাবে জীবনে পালন করুন। উপদেশ শোনা এক কথা আর নিজের জীবনে পালন করা এক কথা। এই যে আপনি উপদেশটা শুনলেন, এতক্ষণ অবধি ভিডিওটা দেখলেন, কিন্তু যদি আপনি পালন না করেন এর এক বিন্দু, তাহলে এটা কোনো পরিমাণে আপনার ব্যর্থ হবে না। আপনার এই যে 30 মিনিট গেল, এটা পুরো নষ্ট হলো। তাই উপদেশগুলো আজ থেকে পালন করুন। দেরি হয়নি। আপনি সামনে আজকে তো মে মাসের শেষের দিক। কেন জুন মাস থেকে শুরু করুন। জুন মাস থেকে আপনি শুরু করুন যেভাবে বললাম। তো অবশ্যই আপনি সফল হবেন। কেন হবেন না? আপনি ভগবানের অংশ। ঠিক আছে? আর ভগবান যেহেতু চিন্ময়, আপনিও চিন্ময়। তো আপনার সফলতা নিশ্চিত। হরে কৃষ্ণ।